ইন্টারিম গভর্নমেন্টের দরকার ছিল 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের মধ্যে আওয়ামী লীগের সকল এমপিকে গ্রেফতার করা। হিস্ট্রি তো বারবার আমাদের সামনে ফিরে আসে, হিস্ট্রি রিমেক হয়, হিস্ট্রি আসলে খুব একই রকম চেহারা না হলেও কোথাও না কোথাও আপনি হিস্ট্রি থেকে ডট নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে হিস্ট্রির একটা নির্মম সত্য কথা। ধরেন আফটার 71 আমরা যাদেরকে দেখছি আসলে 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে যারাই তখন রক্ষী বাহিনী হিসেবে কাজ করছে, এদের অনেকে কেউ কেউ মুক্তিযোদ্ধা ছিলেন, আবার কেউ কেউ মুক্তিযোদ্ধার পরিচয় দিয়েছেন, যাদের মুক্তিযুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় না। আবার ধরেন প্রায় 54 বছর পরে এসে এখন আমরা যে মুক্তিযুদ্ধের ঝান্ডাবাহীদেরকে দেখি সোকর্ট, বা 2013 সালের শাহবাগের সময় আমরা যাদেরকে দেখছি শাহবাগে মিছিল করছে, এদের অনেকে আছে যারা আসলে প্রথমত মুক্তিযুদ্ধের কোনো লেগাসি যাদের নাই, দ্বিতীয়ত হচ্ছে এদের অনেকেই মুক্তিযুদ্ধ যে একটা জনযুদ্ধ ছিল, এটা যে আসলে শেখ মুজিবের বাপদাদার সম্পত্তি না বা হাসিনার বাপের সম্পত্তি না, বরং এটা আসলে বাংলাদেশের কৃষক জনতার সম্পত্তি। তারাই আসলে লুঙ্গি কাছা দিয়ে যুদ্ধটা করছেন, এইটা বলতে যারা আসলে কুণ্ঠাবোধ করেন, এদের অনেকে আমরা মুক্তিযুদ্ধের ঝান্ডাবাহী হিসেবে দেখছি। একই জিনিস জুলাই গণঅভ্যুত্থানের পরে হয়েছে, কম মার্জিনে হলেও। বলেন যারা আসলে সমন্বয়ক ছিল, 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিল, এর বাইরে আমি যদ্দূর জানি কিছু বিশ্ববিদ্যালয় সমন্বয়ক কমিটি হয়েছিল, এর বাইরে কোথাও হয়নি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সমন্বয়ক কমিটিতে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ, কিন্তু অধিকাংশ হচ্ছে যারা কোনো রকমের কোনোভাবে সমন্বয়ক ছিলেন না, মানে আন্দোলনকে নানাভাবে নানাজন সংগঠিত করছেন। সে 168 জন পথ শিশু, যাদেরকে আমরা খুবই ডিহোনেস্ট টোকাই বলি, এরা শহীদ হয়েছে। তো এদেরকে আসলে সমন্বয়টা কী করছিল? হয়তো কোনো কোনো রাজনৈতিক নেতার সেখানে ভূমিকা থাকতে পারে, কিন্তু এদের নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন তো ছিল। তো এরা তো সেই ভাগটা চাইতে আসে না। তো সংগঠিত নানা মানুষ নানা জায়গা থেকে করছে, যাত্রাবাড়িতে কেউ করছে, বাড্ডাতে কেউ করছে, ঢাকার বাইরে অনেকে করছে। তো আমরা দেখলাম যে সমন্বয়ক পরিচয়টা বেড়ে উঠতেছে, আসলে সমন্বয়ক নাম দিয়ে যাতা করা যাচ্ছে আসলে। এখন এখানে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আছে। দেখেন, আমি দায় নিচ্ছি যে আমার সংগঠনের 2 জন এখন যারা গতকাল একজন গ্রেফতার হয়েছেন, আগে একজন গ্রেফতার হয়েছেন, একজন লোকের রিমান্ড আছেন, আমি যদি জানি, তাদের 2 জনকে আমরা স্থায়ী বসে করছি সংগঠনের জায়গা থেকে। আমি ওই এক্সপ্লেনেশনটা আরেকবার দিব না, আমার কোশ্চেনটা আরেক জায়গায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধরেন তারা যে আওয়ামী লীগের এমপির বাসায় টাকা আনতে গেছিল বা ঘুষ চাইতে গেছিল বা চাঁদা চাইতে গেছিল, ইন্টারিম গভর্নমেন্টের দরকার ছিল 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের মধ্যে আওয়ামী লীগের সকল এমপিকে গ্রেফতার করা, একজনও জেলের বাইরে থাকবে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ফেলে। এবং এই যে আপনারা বলছেন যে আওয়ামী লীগের একজন এমপি শামীম আহমেদের বাসায় চাঁদা আনতে গিয়ে তারা গ্রেফতার হয়েছেন, এরকম ঘটনা আরও ঘটেছে, আপনারাও জানেন, আমিও যদি গণমাধ্যম কর্মীরা সামনে আছেন তারাও জানেন। তো এইটা রোধ করার একটা উপায় ছিল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করা। 1 মাসের মধ্যে সকল আওয়ামী লীগের এমপি গ্রেফতার করে ফেললে এই সংকটটা হতো না। এই যে আমরা কয়েকদিন পর পর শুনি যে মব হচ্ছে, কারণ আওয়ামী লীগকে যেই জায়গাতে নেওয়ার দরকার ছিল, আওয়ামী লীগকে যেভাবে জাস্টিসের সামনে দাঁড় করানোর উচিত ছিল, সেটা করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুতরাং যখন সরকার ব্যর্থ হয় তখন জনগণ তার প্রতিরোধ দেখায়। তো প্রতিরোধ দেখানোর সেই গণপ্রতিরোধকে আবার পরে মব বলা হয়। মানে আমি এই গণপ্রতিরোধের সঙ্গে চাঁদাবাজিকে মিলাচ্ছি না, আপনারা দয়া করে এটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই চাঁদাবাজির দায় নিয়েই বলছি যে তারা এই আওয়ামী লীগের এমপিকে গ্রেফতার করলে হয়তো বা এমন ঘটনাটা ঘটত না। দ্বিতীয়ত যে ব্যাপারটা, দেখুন, সংগঠনের জায়গা থেকে আমরা সর্বোচ্চ শক্তিশালী অবস্থান দেখানোর চেষ্টা করছি। গণমাধ্যম কর্মীরা অনেক পরে টের পাইছেন যে এই 2 জন ব্যক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদে, আমাদের কেন্দ্রীয় কমিটি 211 জন, সুতরাং ওই তালিকা ধরে বের করে এখানে মিলাইতে তাদের সময় লাগছে কিছুটা, আমি জানি। কিন্তু আমরা জানতাম, আমরা আসলে গণমাধ্যম কর্মীদের জন্য অপেক্ষা করিনি, তারা ব্যাপারটিকে সামনে আনলে পরে আমরা একবার বহিষ্কার করবো, আমরা আসলে এটা চাই না।
আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা জানুক কি না জানুক, আমাদের প্রতিযোগী যে আমি প্রতিপক্ষ বলছি না, প্রতিযোগী যে রাজনৈতিক দলগুলো আছে তারা জানুক কি না জানুক, আমরা চাঁদার বিরুদ্ধে বা চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেটা দেখাতে চাই। একইভাবে আপনি খেয়াল করেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে আপনি একটা অভিযোগই পাবেন পুরো গত 5 বছর হিস্ট্রি ঘাটলে। তা আপনি খেয়াল করুন, একটা জিনিস ছাত্র দলের নামে ঘাটলে আপনি শখানেক অভিযোগ পাবেন। মানে ছাত্ররা যদি সংকটে পড়ছে এই জায়গা থেকে। এবং আমি একদম শুরু করেছিলাম যেখান থেকে, যে 5 আগস্টের পরে একটা ঐক্যমতে আসা দরকার ছিল। এখন ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চলতে একটা পলিটিক্যাল ইকোনমি লাগবে। এখন সেই পলিটিক্যাল ইকোনমিক একটা জেনারেল বা একটা কমন পলিসিও দরকার ছিল। এবং এই যারা চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, এরা এটাকে দেখেন পলিটিক্যাল ইকোনমি হিসেবে। তারা নিজেরা মনে করেন যে এটা আমার দলের পলিটিক্যাল ইকোনমির গ্রোথ হিসেবে কাজ করে। তো বাংলাদেশে তো কোনো পলিটিক্যাল ইকোনমির একটা স্ট্যান্ডার্ড বা মডেল কোনো লাইন আপ দাঁড়ায় না। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এই লাইন আপটা দাঁড়ানোর জন্য বারবার বসে। এই আজকে বৈষম্যবিরোধী ছাত্রদল আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে ডাকছে বলে কথাগুলো বলতে পারতেছে, কিন্তু এই কথা যদি সবাই মিলে বসে বলা যেত তাহলে আলাপটা আরও ফলপ্রসূ হতো। মানে এইখানে বলে যাবো, এরা একটু চা নাস্তা করাবে, বাসায় গিয়ে ঘুমায় পড়বে, এর বাইরে কিছু হবে।